4 রাজনৈতিক দলের লিয়াজো কমিটি গঠন, লক্ষ্য যৌথ আন্দোলন। বৈঠকে অংশ নিলেন জিএম কাদেরও। চট্টগ্রাম বন্দরে জাহাজ জটে বাড়ছে আমদানি ব্যয়, মালামাল খালাসের ধীর গতির জন্য কর্তৃপক্ষকে দুষছেন ব্যবহারকারীরা। বাঁধ ভেঙে পটুয়াখালী 30 গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দী। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনা। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি নূরে শারমিন। এছাড়াও সংবাদে আরো থাকছে, কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জাব্বারের শারীরিক অবস্থার অবনতি, মেডিকেল বোর্ড গঠন, বিদেশে নিতে সরকারের সহায়তা চান স্বজনরা। বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডাক্তার একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় যৌথ আন্দোলন গড়ে তুলতে 4টি রাজনৈতিক দলের লিয়াজো কমিটি গঠন করা হয়েছে। কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদুর রহমান মান্নাকে। লিয়াজো কমিটির অন্য 3টি দল হল বিকল্পধারা, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও গণফোরাম। প্রতিটি দল থেকে একজন করে প্রতিনিধি থাকবে লিয়াজো কমিটিতে। রাত 8টা থেকে 11:30 পর্যন্ত এই বৈঠকে বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও জাতীয় পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্যরা অংশ নেন। বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও চট্টগ্রাম বন্দরে কমছে না জাহাজ জট। বন্দরে জাহাজের অবস্থান বেড়ে যাওয়ায় বেড়েছে ভাড়াও। এ কারণে বাড়ছে পণ্যের আমদানি খরচ। এদিকে বন্দরে জাহাজ জটের কারণে আর্থিক ক্ষতির মুখে পড়ার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম বন্দর নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। মাত্র কয়েক মাস আগেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থান ছিল 3 দিন। বিশ্বের বিভিন্ন বন্দর থেকে পণ্য নিয়ে আসা জাহাজগুলোকে এখন চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের জন্য অবস্থান করতে হয় গড়ে 10 থেকে 12 দিন। পর্যাপ্ত জেটি ইকুইপমেন্টের অভাবে বন্দরে ক্রমেই বাড়ছে জাহাজের গড় অবস্থান। এ কারণে জাহাজের ভাড়াও বেড়েছে বলে জানালেন আমদানিকারকরা। পাশাপাশি জাহাজ জটের কারণে বিদেশি বায়াররাও মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান এই নারী উদ্যোক্তা। কন্টেনার না নেওয়ার কারণে আমার বায়ার জাপান থেকে আমাকে বলছে যে ভবিষ্যতে তোমার সাথে আমি বিজনেস মনে হয় কন্টিনিউ করতে পারবো না। তো এরকম আমার মতো প্রত্যেকেই প্রতিদিন তাদের বায়ারগুলি হারাচ্ছে, যার কারণে আমাদের দেশের থেকে বিজনেস চলে যাচ্ছে। এদিকে বন্দরে জাহাজ জটের কারণে গত 2 মাসে ব্যবসায়ীরা কয়েকশো কোটি টাকার ক্ষতির শিকার হয়েছেন বলে জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি। শত কোটি টাকার ক্ষতি হয়েছে, যেটা একজন ব্যবসায়ীর পক্ষে সামাল দেওয়া কঠিন হবে। পণ্য খালাসের ধীরগতির জন্য বন্দর কর্তৃপক্ষকে দুষলেন স্থানীয় সাংসদ ও চট্টগ্রাম চেম্বারের সাবেক এই সভাপতি। দ্রুত সমস্যা সমাধানের দাবিও জানান তিনি। এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, সরকারি হলো আমাদেরকে ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে সরকার চায় ব্যবসা বান্ধব পরিবেশ করার জন্য। আমি ডেলিভারির অর্ডার নিয়ে আসার পরে আমি আবার কেন শিপিং এজেন্সিতে গিয়ে আবার একদিনের জামানি দিয়ে আসবো? সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সরকারকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। সিংড়ায় চাঁদাবাজির প্রতিবাদে বগুড়া সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে নাটোর সহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা। সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট শুরু হয়। নাটোর বাস মালিক সমিতি জানায়, অবৈধভাবে নাটোর জেলা মোটর মালিক সমিতির নামে নাটোর সিংড়া বগুড়া মহাসড়কে চলাচলকারী বাস থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে দীর্ঘদিন ধরে নাটোর সহ দক্ষিণ ও উত্তর জেলার বাস মালিকরা দাবি জানিয়ে আসলেও তা বন্ধ হয়নি। এদিকে ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর, দিনাজপুর, বগুড়া সহ বরিশাল, খুলনা, কুষ্টিয়া রুটের 23 জেলার যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। জোয়ারের পানি আর টানা বৃষ্টিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে পটুয়াখালীর 30টি গ্রাম। পানিবন্দী হয়ে আছে লক্ষাধিক মানুষ। এদিকে কুমিল্লায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পটুয়াখালী ও কুমিল্লা প্রতিনিধির সহায়তায় আফসানা নীলা রিপোর্ট। সিডর, আইলা, রোয়ানুর মতো ঘূর্ণিঝড়ে এমনিই ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর উপকূলের বেড়িবাঁধগুলো। তার মধ্যে গেল কয়েকদিনের টানা বৃষ্টি আর জোয়ারের পানিতে ভেঙে যায় বাঁধের বিভিন্ন অংশ। এতে প্লাবিত হয় চরান্ডা, লালুয়া, নিজামপুর সহ 30টি গ্রাম।
জেলার 1200 কিলোমিটার বেড়িবাঁধের অর্ধেকের বেশি বর্তমানে ঝুঁকিপূর্ণ। যোগাযোগ বিচ্ছিন্ন আর পানিবন্দী অবস্থায় মানবেতর দিন কাটছে 1.5 লাখ মানুষের। ভাঙা বেড়িবাঁধ দিয়ে অবাধে লোনা পানি প্রবেশ করায় এসব এলাকায় দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বেড়িবাঁধ ভাঙনের কারণে আমাদের এই ফসল সব তলাইয়া নষ্ট হয়ে গেছে। গ্রামবাসী এমন তলাইয়া গেছে, কোনো জায়গায় কিছু চাইয়ে কিছুদিন খামু হ্যাঁ খাইতে দিই না। ঘরের বিদায় বসে আমরা পানি লাগুর পাইতেছি, খুব কষ্টে দিন কাটাইতেছি। আর প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকায় বাঁধ পরিপূর্ণভাবে সংস্কার করা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা। কোনো জায়গায় ইতিমধ্যে বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, বরাদ্দটা খুবই স্বল্প, যার ফলে দেখা যায় যে আমরা সম্পূর্ণ বাঁধ পরিপূর্ণভাবে মেরামত করতে পারি না। এদিকে কুমিল্লার নাঙ্গলকোট, 14 গ্রাম, লাকসাম ও মনোহরগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাড়ির আঙিনা থেকে নামতে শুরু করেছে পানি, তবে এখনো তলিয়ে আছে রাস্তাঘাট। একই সাথে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। আফসানা নীলা, 21 টেলিভিশন। এবার আমাদের বিশেষ আয়োজন শোকাবহ আগস্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বিবিসি সহ পাশ্চাত্য ভারতের আকাশবাণী সহ আন্তর্জাতিক গণমাধ্যম গুরুত্ব সহকারে সে সংবাদ প্রচার করেছিল। পালাবদলের অস্থিরতার সঙ্গে নিয়মিতই হত্যার নানা দিক প্রকাশ পেতে থাকে বিদেশি প্রচার মাধ্যমগুলোতে। তবে ভীতিকর সেনা শাসনে দেশীয় মাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ দূরে থাক, তথ্য সংগ্রহই ছিল কঠিন। বিস্তারিত জানাচ্ছেন সাজেদ রোমেল। পুরো জাতিকে স্তম্ভিত করে 1975 সালের 15 আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ঘাতক চক্র। আর ওই দিন সকালেই তার বীরত্বের সঙ্গে ঘোষণা করে বাংলাদেশ বেতারে। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। বাঙালির অধিকার আদায়ের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যার খবর বিশ্ব গণমাধ্যমে ওই দিন থেকেই বেশ গুরুত্ব সহকারে আসতে শুরু করে। তবে উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তাদের নৈরাজ্যের মধ্যে তথ্য ও ছবি সংগ্রহ কঠিন হয়ে যায়। হত্যার খবরকে শিরোনাম করে সংবাদগুলো প্রকাশ হয় মূলত বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম, রাষ্ট্র পরিচালনার প্রোফাইল ব্যবহার করেই। Sheikh Mujibur Rahman, the father of Bangladesh and its only leader since independence, was killed by his bodyguards today in a military coup. ভারতের আকাশবাণী, ব্রিটেনের বিবিসি সহ পাশ্চাত্যের গণমাধ্যম হত্যাকাণ্ডের দিন থেকে গুরুত্ব সহকারে সংবাদটি প্রচার করতে থাকে। সে সময় ভারতে অবস্থান করছিলেন বর্তমান প্রধান তথ্য কমিশনার ডক্টর গোলাম রহমান। তার মতো অনেকেই বিদেশি এসব গণমাধ্যমের সংবাদের জন্য অপেক্ষা করতেন। ভারতীয় পত্রপত্রিকা প্রচুর লেখালেখি হয়েছে। ভারতের নিজস্ব সাংবাদিকরা কিংবা অ্যানালিস্ট যারা পর্যবেক্ষক, তারা তাদের দৃষ্টিভঙ্গিতে লিখেছেন। আবার কোনো ক্ষেত্রে যেমন গার্ডিয়ান কিংবা টাইমস, ফারেস্ট অ্যান্ড ইকোনমিক রিভিউ কিংবা এই ধরনের অন্যান্য পত্রপত্রিকা বিদেশি জার্নাল থেকেও লেখা কার্টিসি করে ছাপানো হয়েছে, এগুলো আমরা দেখেছি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ছাড়া দেশে মাত্র 4টি পত্রিকা থাকায় এবং সেগুলোতে সেনা শাসকদের নিয়ন্ত্রণ আরো কঠোর হয় বিদেশি গণমাধ্যমের কোনো বিকল্প ছিল না, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সুবহান চৌধুরী। তখন মাত্র 4টি পত্রিকা ছিল, তাও সরকার নিয়ন্ত্রিত, এবং যে টেলিভিশন এবং বেতার সেগুলিও সরকার নিয়ন্ত্রিত, এবং মিলিটারি শাসকরা এসে এগুলোকে পুরোপুরি কন্ট্রোলে নিয়ে পুরো মিডিয়া এবং প্রচারণাটাকে এই হত্যাকাণ্ডের জাস্টিফিকেশনের জন্য তারা ব্যবহার করেছে। তবে জাতির জনককে সপরিবারে হত্যার দিন যত গড়িয়েছে, বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে কারা ঘাতক, কারা পরিকল্পনাকারী, কারাই বা এই পালাবদলের সুবিধাভোগী। Sheikh Mujib's successors are nervous about their own future, about their nation's future. সাজিদ রোমেল, 21 টেলিভিশন, ঢাকা। মার্কিন অবরোধ প্রসঙ্গ। অনিচ্ছা সত্ত্বেও শেষ পর্যন্ত চাপের মুখে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত বিলে সই করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে বিলটি আইনে পরিণত হল। স্থানীয় সময় বুধবার সকালে বিলে সই করেন ট্রাম্প। 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও ইউক্রেনের ক্রিমিয়া দখলের ঘটনার জের ধরে মূলত এই আইন তৈরি করেছে কংগ্রেস।
এতে রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করা হয়েছে। এ নিয়ে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছে মস্কো। রুশ নীতিতে কোনো পরিবর্তন হবে না উল্লেখ করে রুশ মার্কিন সম্পর্ক উন্নয়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ। এদিকে এ নিয়ে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্যাঁ-ক্লদ জাঙ্কারও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করেছে। এর আগে মার্কিন কংগ্রেসের সর্বসম্মতিক্রমে বিলটি পাশ হয়। এরপর পরই 755 মার্কিন কূটনীতিককে বহিষ্কার করে রাশিয়া। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। বিজিবির কঠোর নজরদারিতে হিলি সীমান্তে চোরাচালান প্রায় শূন্যের কোঠায়। জনসচেতনতা বাড়ায়, যশোরে কমছে মানব পাচার। জেদ্দায় 250 বাংলাদেশি 2 বছর ধরে পাচ্ছে না বেতন। আদালতের রায়কেও তোয়াক্কা করছে না মালিক পক্ষ। আবারও আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। কিংবদন্তি কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে তাকে। গঠন করা হয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। আব্দুল জব্বারকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য সরকারের সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। রিপোর্টটি জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। স্বাধীন বাংলা বেতারের শিল্পী আব্দুল জব্বার সুর আর গানের জগতে হার না মানা গুণী এই শিল্পী এখন হাসপাতালের বিছানায় লড়ছেন জীবনের সঙ্গে। সুরের জাদুতে অগণিত ভক্ত মনে গড়েছেন স্থায়ী আসন। কালজয়ী অসংখ্য গানের জন্য তাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি। দীর্ঘদিন ধরে কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন শিল্পী আব্দুল জব্বার। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় 20 এপ্রিল তাকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। দিন দিন খারাপের দিকে যাচ্ছে তার অবস্থা। সম্প্রতি স্থানান্তর করা হয়েছে আইসিইউতে। গঠন করা হয়েছে 13 সদস্যের মেডিকেল বোর্ড। মাল্টিপল প্রবলেমে আমরা মেডিকেল বোর্ড করে আইসিইউতে দিছি। অ্যাকর্ডিং তাদের আমাদের প্ল্যান অনুযায়ী চিকিৎসা চলছে এবং ডায়ালিসিস সপ্তাহে 2টা অথবা 3টা। আমরা ওনাকে 3টে করতে পারলেই ভালো, ডায়ালিসিস আমরা করবো রেগুলার। অবস্থা অনুযায়ী বা ওনার অসুখের ধরন অনুযায়ী আমরা আমাদের পক্ষে থেকে যতটুকু সম্ভব সহায়তা দিয়ে আসছি। এখন যে ভর্তি আছেন এখনও আমরা সহায়তা দিয়ে যাচ্ছি। তবে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তার পরিবার। বিদেশে নিতে হলে আমার এয়ার অ্যাম্বুলেন্সের দরকার, চিকিৎসার ব্যয় ভার দরকার। এয়ার অ্যাম্বুলেন্সের ভাড়া শুনেছি 60 থেকে 70 লাখ টাকা। এটা তো আমার পক্ষে সম্ভব না। সরকারের কাছে ওয়ান-টু ব্যাপার, সরকার পারেন। আব্দুল জব্বারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। সিসি ক্যামেরা স্থাপন ও বিজিবির কঠোর নজরদারিতে দিনাজপুরের হিলি সীমান্তে কমেছে চোরাচালান। অবৈধ কাজটি ছেড়ে চোরা কারবারিরা রিকশা ভ্যান চালিয়ে ও গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। এদিকে জনসচেতনতা বাড়ায় যশোরে বেনাপোল সহ শার্শা উপজেলার সীমান্ত এলাকায় অনেকাংশে কমেছে মানব পাচার। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুল ও বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের সহায়তায় ফারজানা শ্রাবন্তের রিপোর্ট। সীমান্তে পণ্যের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ সহ অপরাধ কমিয়ে আনতে হিলির 5টি পয়েন্টে 18টি হাই রেজুলেশন সিসি ক্যামেরা স্থাপন করেছে বিজিবি। 2 কিলোমিটার পর্যন্ত সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করা হয় এসব ক্যামেরায়। এছাড়া শূন্যরেখার উপর দিয়ে যাওয়া ট্রেনে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে সীমান্তে অনেকটাই কমে এসেছে চোরাচালান। কড়া নজরদারির ফলে চোরাকারবারের সাথে জড়িতরা অবৈধ পন্থা ছেড়ে রিকশা ভ্যান চালিয়ে ও গার্মেন্টসে কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সীমান্তের বিকল্প রুটগুলিও সিসি ক্যামেরার আওতায় আনা গেলে চোরাচালান শূন্যের কোঠায় নেমে আসবে বলে মনে করছেন সাধারণ মানুষ। আমরা চাই সিসি ক্যামেরার আওতা আরো বৃদ্ধি করা হোক। এখন টোকাই মোকাই নাই, এরা সব এখন ভ্যান রিকশা চালায়। তারা সঠিক এবং দেশের সততার মাধ্যমে জীবিকা অর্জনের পথ খুঁজে পাচ্ছে। এদিকে 2 দেশের সীমান্তরক্ষীদের তৎপরতায় বেনাপোল সহ শার্শা উপজেলায় মানব পাচার কমেছে। মানব পাচার বন্ধে খুলনা, যশোর, বেনাপোল পোর্ট থানা ও শার্শা থানা পুলিশ সীমান্তে নজরদারি বৃদ্ধির পাশাপাশি টহলও জোরদার করেছে। ভবিষ্যতে যাতে পাচার না হয় সেজন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ সবসময় কাজ করে যাবে। আশা করছি আমরা আগামী কয়েক মাসের মধ্যে এটাকে একটা একটা ভালো পর্যায়ে নিয়ে আসবো, যাতে করে অবৈধ কাজগুলো একেবারে আমরা শূন্য পর্যায়ে হয়তো নিয়ে আসতে পারবো না, বাট অনেক কমিয়ে নিয়ে আসার চেষ্টা করব। তবে নারী ও শিশু পাচার বন্ধে পাসপোর্টের জটিলতা কমানোর দাবি স্থানীয়দের।
পাসপোর্টের জটিলতা যদি বন্ধ হয়ে যায়, জটিলতা যদি কমে যায়, তাহলে আরও প্রতিরোধের হ্রাস পাবে। আরেকটু তৎপরতা যদি বাড়ানো হয় তাহলে আমার মনে হয় যে সীমান্ত দিয়ে নারী ও শিশু পাচার একবার শূন্যের কোঠায় চলে আসবে। বিজিবি ও পুলিশ সীমান্তে সতর্ক অবস্থানে থাকলে মানব পাচার শূন্যের কোঠায় নামানো সম্ভব, এমনটাই মনে করছেন এলাকাবাসী। ফারজানা শ্রাবন্ত, 21 টেলিভিশন। সৌদি আরবের জেদ্দা একটি প্রতিষ্ঠানে 2 বছর ধরে বেতন ভাতা না পেয়ে মানবতর জীবন কাটাচ্ছে 250 প্রবাসী বাংলাদেশি শ্রমিক। আদালতে শরণাপন্ন হয়েও সমস্যার কোনো সমাধান পাচ্ছেন না তারা। অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। সৌদি আরব প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, জানাচ্ছেন মহিতুন রিয়া। বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখার পরও প্রতিনিয়ত প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন প্রবাসী এই শ্রমিকরা। সৌদি আরবের জেদ্দায় দুর্বিষহ দিন পার করছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রায় 800 শ্রমিক। জেদ্দার শিল্প এলাকার সৌদি ইলেকট্রো কোম্পানি গেল 2 বছর ধরে প্রতিষ্ঠানটিতে কর্মরত 250 বাংলাদেশি বেতন ভাতা পাচ্ছেন না। মাঝে মাঝেই পানি ও বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে শ্রমিকদের। হার্ট অ্যাটাক করে একটা লোক মারাও গেছে, তারপরে 2-3 জন হসপিটালে আছে। আমরা এখানে আছি, অসুস্থ এই অবস্থার মধ্যে আছি। আমরা অনেক কষ্টে আমরা জীবন কাটাইতেছি। আমাকে যে পয়সা পাবো সার্ভিস বেনিফিট এবং স্যালারি আমাকে আল্লাহর রাস্তায় দিয়ে আমাকে বাংলাদেশে মারকুলে পাঠাতে। জেদ্দার বাংলাদেশ কনসুলেটের সহায়তায় গেল বছর শ্রমিকরা সৌদি শ্রম আদালতে মামলাও করে। আদালত শ্রমিকদের পক্ষে রায় দেয়। এতেও কোনো কাজ না হয় শ্রমিকরা উচ্চ আদালতে মামলা করে। ওই রায়েও বেতন পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়। এক্সিকিউশন করে সবকিছু কমপ্লিট আলহামদুলিল্লাহ, কিন্তু এখনো পর্যন্ত আজকে 3 মাস 4 মাস হয়ে গেছে, আমাদের এখনো পর্যন্ত আমরা পেমেন্ট পাই নাই, ফুল সেটেলমেন্ট। 2 বছর ধরে কেস করতে কোনো কার্যকর নাই। এখন কি করতাম ভাই আমরা? তবুও কোনো ধরনের সমাধান না হয় অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। এখনো চূড়ান্ত হয়নি পাকিস্তানে মন্ত্রিসভায় রদবদল। যৌন নিপীড়নের অভিযোগে বিপাকে ইমরান খান। প্রীতি ফুটবল ম্যাচে সাম্পদোরিয়াকে 2-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আবারও স্বাগত সকাল 9:21 সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শহীদ খাকান আব্বাসি দায়িত্ব নিলেও মন্ত্রিসভায় কারা থাকছে তা এখনো চূড়ান্ত হয়নি। এর ফলে আব্বাসি সরকারের মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান আরও কয়েকদিনের জন্য পিছিয়ে গেল। বুধবার বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলনে খাকান আব্বাসি জানান, মন্ত্রী পরিষদে কারা কারা থাকবেন তা নিয়ে এখনো আলোচনা চলছে। 2-1 দিনের মধ্যে তা চূড়ান্ত হবে বলে জানান তিনি। এদিকে শাহবাজ শরীফকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিলেও নওয়াজের 0 আসন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ PMLN থেকে তিনি লড়বেন কিনা তা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে। অন্যদিকে যৌন নিপীড়নের অভিযোগে বিপাকে পড়েছেন বিরোধী দল তেহরিকে ইনসাফের প্রধান ইমরান খান। তাকে অযোগ্য ঘোষণা করতে এরই মধ্যে নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে। এবার খেলার খবর। প্রীতি ফুটবল ম্যাচে সাম্পদোরিয়াকে 2-1 গোলে হারিয়ে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে 9 মিনিটে এগিয়ে যায় ম্যানইউ। দলকে লিড এনে দেওয়া গোলটি করেন মিডফিল্ডার হেনরিক। প্রথমার্ধে আর গোল না হলে 1-0 বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে 63 মিনিটে সাম্পদোরিয়াকে সমতায় ফেরান মিডফিল্ডার ডেনিস প্রেট। আর 81 মিনিটে ম্যানইউর জয়ের গোলটি আসে জুয়ান মাতার কাছ থেকে। আর এরই সাথে শেষ করছি সকাল 9:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। 4 রাজনৈতিক দলের লিয়াজো কমিটি গঠন, লক্ষ্য যৌথ আন্দোলন। বৈঠকে অংশ নিলেন GM কাদেরও।
চট্টগ্রাম বন্দরে জাহাজ জটে বাড়ছে আমদানি ব্যয়, মালামাল খালাসে ধীর গতির জন্য কর্তৃপক্ষকে দুষছেন ব্যবহারকারীরা। বাঁধ ভেঙে পটুয়াখালী ৩০ গ্রাম প্লাবিত, লক্ষাধিক মানুষ পানিবন্দী। কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকেও লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।